হাই ফ্রেন্ড, আজকে একটা ডেমো দেখাবো। সেই ডেমোটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা যে ফর্মটা আছে, অর্থাৎ ১২ পাতার যে ফর্মটা আছে, সেই ১২ পাতার ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, সেটা আজকে সেই ব্যাপারটা ডিটেলসটা দেখাবো। সেই ফর্মটা ফিল আপ করতে গেলে যে ডকুমেন্টগুলো অবশ্যই দরকার প্রত্যেকের: আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এগুলো সংগ্রহ করে রাখতে হবে। এবং জমা দেওয়ার সময় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জমির পর্চার জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের জেরক্সটা এগুলোর সাথে জমা দিতে হবে। এবং সেখানে কী কী লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা একটা ডিটেলসটা এখানটা নিয়ে আলোচনা করব। যেমন এখানটায় দেওয়া আছে যে পরিবারের পরিচয়, বিকল্প ইনপুট, নির্দেশনা। অর্থাৎ পরিবারের পরিচয় হতে প্রথমে পরিবারের প্রধানের নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। যেমন হচ্ছে একটা পরিবারে যদি ৪ জন বা ৫ জন থাকে, তার একটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি একজনই থাকে। এবং হেড অফ দ্য ফ্যামিলি বলতে সেইটাকেই আমরা বুঝাবো যেখানে এক বাড়িতে রান্না হয়, একই কিচেন থাকবে তাদের। সেক্ষেত্রে তাদের হেড অফ ফ্যামিলি একজনই থাকবে। আ সেটাকে ধরে আমাদেরকে পরবর্তীটা স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি কে আছে? এখানে যেমন দেওয়া আছে নির্মল রায়। অর্থাৎ নির্মল রায় HOF আছে। এবার সেই আধার কার্ড অনুযায়ী সেই ডিটেইলসটা দিতে হবে। তাই এখানে লেখা আছে আধার কার্ডে যে নামটা থাকবে সেটাই। এবং তার সঙ্গে হেড অফ ফ্যামিলি রেশন কার্ডে যেটা লেখা থাকবে, দেখবেন যে হেড অফ দ্য ফ্যামিলি কে, সেই হেড অফ দ্য ফ্যামিলি এখানে নামটা দিতে হবে। এবার হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ কবে? ৫/৬/১৯৬০ সালে, সেটা দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গটা কি? পুরুষ, মহিলা না অন্যান্য? পুরুষ হলে পুরুষের গায়ে টিক দিতে হবে, মহিলা হলে মহিলার গায়ে টিক দিতে হবে, অন্যকে দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বারটা, অর্থাৎ এই যে নির্মল রায় আছেন, উনার আধার কার্ড নাম্বারটা এটা দিতে হবে। এখানে একটা ডেমো দেওয়া হলো, কিন্তু যার আধার কার্ড নাম্বার সেটা দিতে হবে। তবে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি, অর্থাৎ যদি ডিজিটাল কোনো রেশন কার্ড থাকে, তার পারিবারিক একটা আইডি থাকে, সেই আইডিটা আছে কিনা। যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে, N.A. লিখতে হবে। এবার পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ উক্ত পরিবারে মোট কয়জন সদস্য সংখ্যা আছে? ৩ জন, ৪ জন, ৫ জন। তো যেহেতু আমার ৫ জন আছে, তাই ৫ জনকে দিয়ে আমি এটা লিখবো। তারপর হচ্ছে যে এই ঠিকানা, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রিলেটেড পুরো পরিবারের যে ঠিকানা, মানে পার্মানেন্ট স্থায়ী যেটা ঠিকানা, সেটাই লিখতে হবে। তাই এখানে প্রথমে লিখতে হবে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তারপর লিখতে হবে থানার নাম, তারপর লিখতে হবে জেলার নাম, তারপরে পিনকোড। এইগুলো লিখতে হবে যেখানে স্থায়ী বসবাস করে সেটাই। তারপরে যোগাযোগ নাম্বারটা উক্ত ব্যক্তি সেই নাম্বারটা দিতে হবে যার সঙ্গে হচ্ছে আধারের নাম্বারটা লিঙ্কেজ আছে, সেই নাম্বারটাই দিতে হবে। এইবার আসি জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, অন্যান্য মেম্বারদের সঙ্গে তার সম্পর্ক কি, সেই ডিটেলসটা এবার যাব। এবং এখানে একটা জিনিস বলা আছে, বয়স যদি ৫ বছরের কম হলে আধার কার্ডে এর নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করুন। অর্থাৎ যেসব পরিবারে যদি ৩ জন ৪ জন মেম্বার থাকে, তাদের মধ্যে একজন বাচ্চাও থাকতে পারে যার ৫ বছরের কম আছে, সেখানে আধার কার্ড না থাকলে সেখানে তাকে NA লিখে দিয়ে করা যাবে। যেমন হচ্ছে পরিবারের প্রধান নাম নির্মল রায়, তার কয়জন মেম্বার আছে? আমি এখানে যেমন তার হচ্ছে ৫ জন মেম্বার আছে, ১, ২, ৩, ৪, ৫। এই ৫ জনের এবার ডিটেইলসটা দেবো। যেমন হচ্ছে সুমন রায়। সুমন রায় কে? সুমন রায়ের হচ্ছে ডেট অফ বার্থ দিলাম। তারপরে লিঙ্গ কি? পরিবারের প্রধান হয়ে তার সম্পর্ক কি? অর্থাৎ নির্মল রায়, সুমন রায়ের মধ্যে সম্পর্ক কি? সে পিতা-পুত্র। তাই জন্য এখানে পিতা-পুত্র সম্পর্ক না, তার আধার নাম্বারটা দিতে হবে। এখানে একটা জিনিস দিতে হবে, অন্নপূর্ণা যোজনা আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। অর্থাৎ নির্মল রায় কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন? না। উনি যদি অ্যাপ্লিকেবল নয়, তখন এখানে না লিখতে হবে। এবার সুমন রায়। সুমন রায় হচ্ছে কি, তার কি অ্যাপ্লিকেবল এই অন্নপূর্ণা যোজনা? না। তো এখানে নাটা চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে শিল্পী রায়। শিল্পী রায় অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল, করতে জন্য এখানে হ্যাঁ দিচ্ছে। তার ডেট অফ বার্থ, তার সাথে লিঙ্গটা লিখতে হবে। এবং তারপর হচ্ছে তিনি তার সঙ্গে এই হেড অফ দ্য ফ্যামিলি সম্পর্ক কি? তিনি হচ্ছে পুত্রবধূ। তার আধার কার্ডের নাম্বার এটা লিখতে হবে। তবে ৩য় নম্বর সদস্যকে দীপু রায়। তার হচ্ছে ডেট অফ বার্থ লিখলাম। তার লিঙ্গ কি? পরিবারের প্রধান, তার সঙ্গে কন্যা, অর্থাৎ সেই নির্মল রায় উনি হচ্ছে কন্যা। তাই এখানে এসে তার কন্যা সম্পর্কটা লিখলাম এবং আধার নাম্বারটা দিলাম। এবার তারপর ৪র্থ নম্বরে রাকেশ রায়। রাকেশ রায়ের হচ্ছে ডেট অফ বার্থ, লিঙ্গ লিখলাম, পরিবারের প্রধানের সাথে সম্পর্কে পুত্র, তার আধার কার্ড নাম্বার লিখলাম। যেহেতু ইনি অ্যাপ্লিকেবল নয়, তাই এখানে হ্যাঁটা টিক দিচ্ছি না। এবার ৫ নম্বর সদস্য বিশু রায়। তার জন্ম তারিখ, লিঙ্গ কি, পরিবার প্রধানের সাথে সম্পর্ক কি, তার আধার নাম লিখলাম, সম্পর্কটা এবং হচ্ছে অ্যাপ্লিকেবল কিনা, না, তার জন্য এখানে না টিক দিয়ে নিই।
এইবার আসি পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। অর্থাৎ এই যে প্রতিটা মেম্বার আছে সেই প্রতিবার মেম্বার এবং হেড অফ দ্য ফ্যামিলি সমেত তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটা এখানে দিতে বলছে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস হচ্ছে স্টেট ব্যাংক ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে এবং আইএফএসসি কোড নাম্বারটাও লিখতে হবে। এবার সদস্য ১ নম্বরে তার অ্যাকাউন্ট নাম্বারটা, কোন ব্যাংকে আছে, অ্যাকাউন্ট নাম্বারটা এবং আইএফএসসি কোডটা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক তার সঙ্গে থাকতে হবে যাতে ডাইরেক্ট টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এবার ২ নম্বর সদস্যের একইভাবে তার ব্যাংক নাম্বার, আইএফএসসি কোড নাম্বার ৩য় ব্যক্তিরও তাই, ৪র্থ ব্যক্তিও তাই। এবার ৫ নম্বর ব্যক্তি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই তার জন্য এখানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ যার নেই তার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বেনিফিশিয়ারি যার পেতে মানে হবে, যেমন স্ত্রীলিঙ্গ অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনা যারা পাবেন তাদের অবশ্যই মাস্ট ব্যাংক অ্যাকাউন্ট দরকার এবং অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। তারপরে হচ্ছে তাদের হচ্ছে এপিক নাম্বার ডিটেইলস, অর্থাৎ ভোটার কার্ডের যে ডিটেইলসটা সেটা এখানে লিখতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বারটা লিখলাম। তারপরে কোন এই বিধানসভার ক্ষেত্র অংশ, অর্থাৎ কোন বিধানসভায় কত নম্বর অংশ এবং ক্ষেত্র নাম্বার কত সেটা লিখতে হবে। এইভাবে প্রতিজন ৫ জনের ক্ষেত্রে ডিটেইলস লিখতে হবে। তারপরে আছে যে বিভাগ, অর্থাৎ উক্ত পরিবারটা কি জেনারেল, এসসি, এসটি বা কোনো রিজার্ভেশন সেকশনে আছে। তো এখানে প্রতিটা অপশন আছে, যেহেতু উনি আ অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড তার জন্য এখানে আসলে টিক মারছি। যদি তপশিলি জাতি হয় তার ক্ষেত্রে টিক মারতে হবে। যদি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি হয় তাহলে সেখান থেকে টিক মারতে হবে। এবার আসি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির ক্ষেত্রে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? সেখানে হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না, না ঠিক। যদি হ্যাঁ হয় কার্ডের ধরন, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডটা হচ্ছে যে ৫ ধরনের থাকে, ৫ ধরনের মানে কোন কার্ডটা? বা অনেকে আছে ভর্তুকিহীনও হয়। তাহলে এখানে যেহেতু হচ্ছে RKSY 1 হয় তাই RKSY এখানে টিক দিলাম। তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? অর্থাৎ সেই রেশন কার্ডটা যে আছে সেখান থেকে যে মাসিক যে রেশনটা দেয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে সেই রেশনটা পান কিনা? সেটার ক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঘরে টিক, যদি না হয় নার ঘরে টিক। এইবার আসি তার অ্যাসেট, অর্থাৎ যে বাড়িটা যে আছে, যে বাড়িটা সম্পর্কে আমাদের বলতে হবে। যেমন বাড়ির ধরন, আপনার বাড়িতে ৩ বা তার বেশি পাকা ঘর আছে। অর্থাৎ যে বাড়িটা আছে সেই বাড়িটা আমাকে ডিটেইলসটা দিতে হবে, সেই ঘরটা যে ৩ টে পাকা ঘর কিংবা তার বেশি পাকা ঘর আছে কিনা। যদি হয় তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ উক্ত যে জমিটা যে বসবাস করে সেই জমিটা হচ্ছে নিজস্ব কিনা, হ্যাঁ কি না। যদি নিজস্ব হয় তাহলে এখানে হ্যাঁ দিতে হবে। এবার লিখতে হবে যে পরিবারের যে মোট ৫ জন যে মেম্বার তাদের মোট জমির পরিমাণটা কত? এখানে যতটা পরিমাণ হবে সেটা লিখতে হবে। এইবার এখানে একটা অপশন আছে যে আপনার পরিবারে কি অ্যা সদ অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার কোনো গাড়ি আছে? যদি না থাকে না, হ্যাঁ করলে কি হ্যাঁ, এবং যদি গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ির সংখ্যা কটা আছে লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখতে হবে। এবার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ উক্ত মেম্বার যে ৫ জন তাদের কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, সরকারি বা বেসরকারি। যদি থাকে সেটা লিখতে হবে। যেমন সরকারি যেহেতু আছে সেখানে স্বাস্থ্যসাথীটা লিখে দিলাম। এটাই হচ্ছে ডিটেইলসটা ৫ জনেরটা লিখতে হবে। এইবার একটা অপশন আছে যে পারিবারিক সদস্যদের তারা কি কোনো ইনকাম ট্যাক্স দেন কি? বা ট্যাক্স বা কোনো দেন? ওই যে না, তাই জন্য এখানে না টিক মারলাম। এবার পারিবারিক সদস্যের প্রত্যেকের প্যান কার্ড লিখতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে বাকি ৫ জন মেম্বারের প্রত্যেকের প্যান কার্ডের নাম্বারের ডিটেইলসটা দিতে হবে। আর যার থাকবে না তার নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। এবার হচ্ছে কর্মসংস্থান, অর্থাৎ উক্ত ব্যক্তিটা হচ্ছে কি যে বেনিফিশিয়ারি তিনি কি সরকারি চাকরিজীবী করেন বা কি পেশার সঙ্গে যুক্ত সেটা ডিটেইলস। শুধু তাই নয়, পারিবারিক ৫ জন যে মেম্বার আছে, ৫ জন প্লাস হেড অফ দ্য ফ্যামিলি ১ জন, ৬ জন। প্রত্যেকের ডিটেইলসটা এখানে দিতে হবে। তারা কি করেন, যদি সরকারি হয় সরকারি ক্ষেত্রে টিক মারতে হবে, যদি বেসরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে। যেহেতু উনি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত তার জন্য ব্যবসায়ী করে তাই জন্য সেই ক্ষেত্রে টিক মারা হলো। এবার যে বেকার তার বেকারের ঘরে বেকার টিক মারতে হবে। এইবার আসি ৪ নম্বরে হচ্ছে পরিবার স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পারিবারিক অস্বীকৃত প্রাপ্তবয়স্কের সংখ্যা। অর্থাৎ যারা হচ্ছে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক আছে তারা কয়জন শিক্ষিত আছে, তাই যেহেতু ৫ জন শিক্ষিত এবং অশিক্ষিত কয়জন 0, তাই জন্য তাই শিক্ষিত লিখলাম। এবার এক, এক করে প্রত্যেকের ডিটেইলসটা লিখব। পরিবারের প্রধান কি সে শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত হলে শিক্ষিত করে টিক দিলাম। সদস্য ১ নম্বর টিক, শিক্ষিত, এবং শিক্ষিত হলে তারা হচ্ছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত? যেমন BA, তাই লিখলাম। প্রত্যেকের ক্ষেত্রে যে যতটা পর্যন্ত শিক্ষিত সেই শিক্ষিত ডিটেইলসটা লিখতে হবে। এবং ৫ নম্বর হচ্ছে পরিবারের কোনো সদস্য কি কোনো পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক কিনা? না, যেহেতু না তাই না লিখলাম। যদি হ্যাঁ হয় থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে।
কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী অর্থাৎ সরকারি কোনো কর্মচারী কি ওনাদের মেম্বারের মধ্যে কেউ কি সরকারি পেনশন পান? তাহলে যদি পান তাহলে হ্যাঁ, যদি না পান না। এমনকি কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ, হ্যাঁ, তাই যদি না থাকে না লিখতে হবে। এবং পরিবারের মাসিক বা মোট বার্ষিক আয় কত সেটা লিখতে হবে এবং বার্ষিক আয় যেটা হবে সেটা অ্যাকচুয়াল সেটা এখানেই লিখতে হবে। কারণ তার উপর ডিপেন্ড করে সেই স্কিমটা অ্যাপ্লিকেবল কিনা তিনি সেটা গভর্নমেন্ট ডিসিশন নেবে। এবার অনেকে আছে যে দেখা গেল তার হচ্ছে এসআইয়ের নামটা বাদ গেছে বা পরবর্তীকালে তিনি সিএর আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে কি করতে হবে যে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যেহেতু এনার সিএর অবস্থা করার কোনো প্রয়োজন নেই, ২০০২ এর নাম ছিল তার জন্য এখানে প্রযোজ্য নয়। আর যদি থাকে তাহলে এই অপশনগুলো দিতে হবে যে আবেদন করা যায়, যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার, অর্থাৎ যদি সিএ এর জন্য কেউ আবেদন করে থাকে সেই আবেদন নাম্বারটা লিখতে হবে যে আমি আবেদন করেছি। আর যার ইস্যু হয়ে যাবে সিএ সার্টিফিকেটটা তাহলে সেক্ষেত্রে ইস্যু সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে। এইভাবে ডিটেইলসটা লিখতে হবে সিএ এর জন্য। এবার লিখতে হবে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কিছু আছে কিনা, পরিবারে কেসিসি বা আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসিসি এটসেট্রা। তাহলে সেক্ষেত্রে যদি থাকে তাহলে আইডির সংখ্যা লিখতে হবে, যে তার কিছু সেগুলো লিখতে হবে, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। এইবার আসছি, যদি এসআইআর এ ২০২৬ এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ ২০২৬ সালে এসআইআর এ যদি কারো নাম কেটে যায় সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আছে কিনা সেক্ষেত্রে ডিটেইলসটা লিখতে হবে। যেহেতু ওনাদের নাম ছিল তার জন্য প্রযোজ্য নয়। আর যদি না হয় তা না লিখবেন, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা ডিটেইলসটা লিখতে হবে। আরেকটা সেই বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ উক্ত পরিবারে কোনো শিশু আছে কিনা, সেই শিশুটা যদি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ে সেই ডিটেইলসটা লিখতে হবে। যেহেতু ওখানে কোনো শিশু নেই তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। আর যদি থাকে কতজন শিশু এক, এক করে প্রত্যেকের ডিটেইলসটা লিখতে হবে। যেমন শিশু ১ নম্বর শিশুর ক্ষেত্রে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন সরকারি কি স্পন্সর বিদ্যালয়ে পড়ে সেটা টিক মারতে হবে, বেসরকারি বিদ্যালয় সেটা হলে টিক মারতে হবে। যদি শিক্ষিত মাদ্রাসায় পড়ে সেক্ষেত্রে হবে, অন্যান্য মাদ্রাসা হলে সেক্ষেত্রে টিক মারতে হবে, বা অন্যান্য ক্ষেত্রে হলেও টিক মারতে হবে। এইভাবে প্রতিটা সদস্যের ডিটেইলসটা লিখতে হবে যদি শিশুদের ক্ষেত্রে। এবার আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি কোনো শিশু থেকে থাকে সেই শিশুরা যদি টিকাকরণ নিয়ে থাকে বা টিকাকরণটা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে যদি হয়ে থাকে সেটা টিক দিতে হবে, আর যদি টিকাকরণ করা হয়নি সেটা না দিতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণটা কেন নেয়নি সেগুলো ডিটেইলসে লিখতে হবে। আরেকটা জিনিস আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন ডিবিটির মাধ্যমে? অর্থাৎ উক্ত যে ৫ জন মেম্বার আছে, সেই ৫ জনের মেম্বারের মধ্যে সরকারি কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে কিনা বা কোনো কিছু সরকারিতে প্রকল্পের মাধ্যমে আছে কিনা সেইগুলো হচ্ছে ডিটেইলসটা দিতে হবে। যদি হচ্ছে যেমন কেউ ২ জন মহিলা থেকে থাকে, তারা যদি লক্ষ্মীর ভান্ডার পূর্বে পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে না। আর যদি নতুন করে আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রেও তাকে না লিখতে হবে। কিন্তু এখানে যেহেতু হচ্ছে ওনার বৌমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ দিতে হ্যাঁ লেখা হলো। আর যদি না থাকে না। সবশেষে আছি, যেটা হচ্ছে অন্তিম পেজে যেটা আছে সেখানে দেওয়া হচ্ছে যে আমি এই মর্মে সেলফ ডিক্লারেশন, যেটা আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্লেষণী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। এই মর্মে একটা স্বাক্ষর গ্রহণ করতে হবে। এখানে যে বেনিফিশিয়ারি তাকে এখানে সিগনেচার করতে হবে। হয় পরিবারের প্রধান অথবা আবেদনকারীর স্বাক্ষর এখানে করতে হবে। মানে সম্মত দিয়ে এখানে সইটা করতে হবে। আর এখানে নিচের যে পার্টটুকু আছে, এই পার্টটা হচ্ছে যারা আপনাকে ফর্মটা বাড়িতে দেবেন সেই পঞ্চায়েতের স্টাফ বা বিডিও স্টাফ বা পৌরসভার স্টাফ যদি থাকে তারা এটা ফিল আপ করে নেবেন এবং করে একটা রসিদ আপনাকে দিয়ে যাবেন। এইটুকু হচ্ছে ডিটেইলস। এইভাবে এখানে নিজেরা সই করে দেবেন। এই ছিল আজকে পুরো ফর্মের ডিটেইলসটা। আশা করছি সবারই হেল্প হবে। ধন্যবাদ।